নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আইএসএলে কিন্তু ইস্ট বেঙ্গল আইএসএল হিস্ট্রিতে যদি বলি ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ খেলে নিল। অবশ্যই ম্যাচটি দুপক্ষের অর্থাৎ বেঙ্গালুরুর কাছে এবং ইস্ট বেঙ্গলের কাছে ছিল একটা ডু অর ডাই ম্যাচ, কারণ এই ম্যাচে যে জিতবে সে কিন্তু অনেকটাই চ্যাম্পিয়নশিপের দিক থেকে অনেকটাই সামনের দিকে এগিয়ে যাবে, আর যারা হারবে অনেকটাই পিছিয়ে পড়বে। সেক্ষেত্রে দুপক্ষই চাইছিল যে এই ম্যাচটা জিততে এবং চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে। সেই হিসাবে ইস্ট বেঙ্গল তাদের ঘরের মাঠে খেলতে নেমেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং খেলার যারা দেখেছো বলবো অবশ্যই অবিশ্বাস্য খেলেছে ইস্ট বেঙ্গল। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে ইস্ট বেঙ্গল এরকম ধরনের পারফরমেন্স করতে পারবে। মানে বহুদিন পর ইস্ট বেঙ্গল ড্র করেছে ম্যাচটা, কিন্তু বলতে হবে যে অবশ্যই বাহবা করানোর মতো পারফরমেন্স করেছে। তো প্রথমেই খেলার কথায় আসি। খেলার শুরুর যে প্রথম দিকে দুপক্ষই গোল করার একটা তাগিদ তাদের মধ্যে দেখা গেছে এবং অ্যাটাকিং ফুটবলই দুপক্ষ খেলছিল। অবশ্যই আমি বলবো বেঙ্গালুরুর আশিক কুরনের কথা। দুর্দান্ত পারফরমেন্স করেছে, দুর্দান্ত খেলেছে, একাই কিন্তু পুরো লেফট উইংটা সামলাচ্ছিল। তো যাই হোক, এই আশিক কুরনেরই প্রথম ওপেনিং গোল করে বেঙ্গালুরুকে 12 মিনিটের মাথায় এগিয়ে দেয়। দুর্দান্ত একটা শটে, জোরালো শটে জাল কাঁপিয়ে দেয়, যেখানে প্রক্সুয়ান সিঙ্গিলের কিছু করারই ছিল না সত্যি কথা বলতে। এরপরে ইস্টবেঙ্গল চেষ্টা করে, যেটা হয় যে গোল খাওয়ার পর মরিয়া একটা চেষ্টা, এবং ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলা যে আমি গোল শোধ তাড়াতাড়ি করে করব এবং পরবর্তীতে উইনিং গোল করার চেষ্টা করবো এবং খেলাটা জেতার চেষ্টা করব। সেই মতো কর্নার থেকে সেট পিস থেকে একটা ভলিতে আনোয়ার আলী ইস্টবেঙ্গলকে সমতায় ফেরায় 21 মিনিটের মাথায়। এরপরই আসে টার্নিং পয়েন্ট, ম্যাচের টার্নিং পয়েন্ট। দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। এরপরে কি হয়, মিগুয়েল ফেরেরা একটা ফাউল করেছিল, কিন্তু সেই ফাউলের জন্য যদি রেড কার্ড দেখানো হয় মিগুয়েল ফেরেরাকে, সেটা কিন্তু বলবো যে একদম অনৈতিক হয়েছে, কারণ সেই ফাউলের জন্য রেড কার্ড কখনোই মিগুয়েল ফেরেরা দেখে না। এরপরে ফোর্থ রেফারির সাথে কিছু কথাবার্তা হয়েছে কিনা, উল্টো সিধা কিছু বলেছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু যে কারণে যদি ওই ফাউলের জন্য তাকে রেড কার্ড দেখানো হয়, অবশ্যই বলবো যে ভারতীয় রেফারিদের মান আরেকটু উন্নত করতে হবে। নাহলে এই ধরনের খেলাগুলো থেকে মানে বঞ্চিত থাকবে, যারা ভালো খেলছে তারা বঞ্চিত হয়ে পড়ছে। তো ইস্ট বেঙ্গলের সাথে বেশিরভাগ সময় এটা ঘটে দেখেছি। তো যাই হোক, এই 24 মিনিটের মাথায় মিগুয়েল ফেরেরাকে রেড কার্ড দেখানো হয়, যার ফলে ইস্টবেঙ্গল 10 জনে হয়ে যায়। এরপরে ইস্টবেঙ্গল চেষ্টা করে যে রক্ষণকে আঁটো রেখে অ্যাটাকে যাওয়া, অর্থাৎ কাউন্টার অ্যাটাক ফুটবল খেলা। তো সেই হিসাবে চেষ্টা করে, কিন্তু যেহেতু 10 জনে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাঝমাঠে একটা ফাঁক ফোকর থাকবে, আর মিগুয়েল ফেরেরা ইস্টবেঙ্গলে একটা মাঝমাঠে হৃৎপিণ্ড, সে পুরো খেলাটাকে চালনা করে। যেহেতু এই ম্যাচে ইনজোর্ড মোহাম্মদ রাশিদ খেলতে পারেনি, সেহেতু মাঝমাঠ মিগুয়েল ফেরেরা এবং সাউল ক্রেসপো দুজনেই কন্ট্রোল করছিল, এবং সুভাশিস চৌধুরী কিন্তু মিগুয়েল ফেরেরা অ্যাটাকিং মিডফিল্ডার, সেই খেলাটাকে বিল্ড করে, অ্যাটাকটাকে বিল্ড করে। তো সে চলে যাওয়াতে মাঝমাঠে অনেক ফাঁক ফোকর দেখা যায় ইস্টবেঙ্গলে। সেই কারণে যেটা আমি দেখেছি যে পিবি বিষ্ণুকে ইস্টবেঙ্গল কোচ লেফট ব্যাকে খেলাচ্ছে, কেন খেলাচ্ছে জানি না, সে লেফট ব্যাকে খেলছিল এবং রায়ান উইলিয়ামস রাইট সাইড দিয়ে আক্রমণে যায়, যাকে মানে আটকাতে পিবি বিষ্ণু কালঘাম ছুটে যাচ্ছিল, দেখাই যাচ্ছিল। রায়ান উইলিয়ামসও যথেষ্ট ভালো খেলেছে কালকের ম্যাচে, এবং রায়ান উইলিয়ামসের একটা জোরালো ক্রস, যেটা প্রক্সুয়ান সিঙ্গিলের অবশ্যই ধরা উচিত ছিল, সেটি তিনি সেভ করেন, কিন্তু রিবাউন্ডটা যায় সুরেশের কাছে এবং সুরেশ গোল করতে কোনো দ্বিধাবোধ করেনি। 39 মিনিটের দ্বিতীয় গোল হয় এবং বেঙ্গালুরু 2-1 এগিয়ে যায়। বেঙ্গালুরু এগিয়ে থেকেই বিরতিতে যায়। খেলা শুরু দ্বিতীয় হাফে ইস্টবেঙ্গল চেষ্টা করেছে 10 জনে অ্যাটাকিং ফুটবল খেলতে। এটাই হচ্ছে কি আমি বলবো যে অস্কার বুজনে একটা পজিটিভ দিক দেখলাম, যে 10 জনে হয়ে যাওয়ার পরেও সে ডিফেন্সিভ ফুটবল খেলেনি, জেতার জন্য ফুটবল খেলেছে এবং চোখে চোখ রেখে ফুটবল খেলেছে। তার ফলস্বরূপ কিন্তু 56 মিনিটে সাউল ক্রেসপো ইস্টবেঙ্গলকে সমতায় ফেরায়। প্রথম শট তার সেভ করে দেয় এবং রিবাউন্ড বলে তিনি আবার দ্বিতীয়বার শট নেয় এবং গোল পায়। এরপরে ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু দুজনেই ভালো ফুটবল খেলেছে। ইস্টবেঙ্গল তো বলবো যে 10 জনের দারুণ ফুটবল খেলছিল,
কিন্তু রায়ান উইলিয়ামস, যার কথা বলছি, সে আজকে অসাধারণ ফুটবল খেলেছে এবং রায়ান উইলিয়ামস একক দক্ষতায় থার্ড গোল করে। অবশ্যই সেখানে আমি বলবো গোলকিপার দেবপ্রসুয়ান সিং গিল, তার একটা কৃতিত্ব আছে গোল খাওয়ার, কারণ ওই অ্যাঙ্গেল থেকে অবশ্যই তার সেভ করা উচিত ছিল বলটা, একদম ন্যারো অ্যাঙ্গেল থেকে রায়ান উইলিয়ামস গোল করে দেয়। ফলে 71 মিনিটে বেঙ্গালুরু 3-2 এগিয়ে যায়। এরপরে পরীক্ষা ছিল ইস্টবেঙ্গলের এবং মানে সবাই, আমিও দেখছিলাম খেলে, সবাই ভেবেছিল যে আর 5টা ম্যাচের মতো হয়তো ইস্টবেঙ্গলও এই ম্যাচটা হেরে বাড়ি ফিরবে। কিন্তু অ্যান্টন সোজবার্গ, সে কিন্তু দেখালো যে তাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে, আমি নিজেও বলেছি যে সে নট আপ টু দ্য মার্ক, কিন্তু সেই করে দেখালো। এবং 90 মিনিট প্লাস এক্সট্রা টাইমে একদম শেষের দিকে 7 মিনিট এক্সট্রা টাইম পায় সোজবার্গ, একদম বুদ্ধি খাটিয়ে তার জীবনের একটা সেরা গোল বলবো। সেরা গোল এই জন্যই বলছি যে গোলটা, এরকম গোল অনেক হয়েছে, কিন্তু গোলটা যেই সময়ে করেছে মাথা ঠান্ডা রেখে, সেই জন্যই তার গোলটাকে বলবো সেরা গোল। এবং আমার ম্যান অফ দ্য ম্যাচ সোজবার্গ অবশ্যই। গোল করে ইস্ট বেঙ্গলকে সমতায় ফেরায়, তারপরে কয়েক সেকেন্ড পরে বাসি পরে খেলা শেষ হয়ে যায়। তো এই খেলায় আরেকজনের কথা ইস্ট বেঙ্গলের বলবো যে এই গোলকিপার গিল, যার দরকার পড়ে, আমি দেখেছি যে যেদিন গোলকিপারের একটু সাহায্য দরকার পড়ে, যেহেতু সে ইস্টবেঙ্গল 10 জনে হয়ে গেছে, গিল একটা অসাধারণ কিছু সেভ দেবে এবং খেলাটাকে আয়ত্তের মধ্যে রাখবে, কিন্তু সেই সময়ই সে ভুল করে। একটা হচ্ছে প্রথম গোলটা কিছু বলার নেই, দারুণ গোল করেছে। দ্বিতীয় গোলটা যেটা সুরেশ রিবাউন্ড বল পেয়ে যায়, সেটি কিন্তু ওর ধরার কথা ছিল। এবং থার্ড গোলটা অবশ্যই তার মানে হাতের তলার দিয়ে বলটাই গলে এবং ন্যারো অ্যাঙ্গেলে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে রাইট সাইড দিয়ে গোলটি হয়েছে, যেখানে হওয়ার কথা ছিল না। তো এই জন্য ইস্টবেঙ্গল কিছুটা পিছিয়ে পড়ে। গিল যদি আরেকটু ভালো গোলকিপিং করতো, এই গোলকিপিংয়ের প্রবলেম গিলের বহু বছর ধরে ইস্টবেঙ্গল খেলছে এবং এই প্রবলেমটা থেকেই যাচ্ছে। সিলি গোল সে খেয়ে যাচ্ছে, যখন যেই ম্যাচটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাচ থাকে সেই ম্যাচেই সে ডোবাচ্ছে, দেখা যাচ্ছে। কিছু করার নেই, এটা পুরনো রোগ গিলের। যে যাই হোক, তারপরও যে ইস্টবেঙ্গল এই অসাধারণ খেলে ম্যাচটি বের করে এনেছে, ড্র করেছে, এবং যার ফলে ইস্টবেঙ্গল এখনও বলবো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এখনও টিকে রইল। আর এই ম্যাচটি যদি হেরে যেত তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তো। এখন যা আইএসএলের টেবিল আছে, তাতে অবশ্যই মুম্বাই সিটি প্রথম, একদম টপে রয়েছে। তাদের 8 ম্যাচে রয়েছে 18 পয়েন্ট। সেকেন্ড পজিশনে রয়েছে মোহনবাগান, তাদের 8 ম্যাচে 17 পয়েন্ট। এবং থার্ড পজিশনে ইস্টবেঙ্গল 8 ম্যাচে 15 পয়েন্ট। ফোর্থ পজিশনে 9 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে আছে বেঙ্গালুরু। আর ফিফথ পজিশনে আছে জামশেদপুর 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে। যেহেতু গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গলের চেয়ে পিছিয়ে, সেই জন্য সে পিছিয়ে ফিফথ পজিশনে রয়েছে। তো এখনও কিন্তু লড়াই কাটায় চলছে এবং অবশ্যই পরবর্তী আপকামিং ম্যাচ ইস্টবেঙ্গলের মোহনবাগানের দুপক্ষেরই, যে জিতবে সে অনেকটাই চ্যাম্পিয়নশিপের দিকে এগোবে আস্তে আস্তে, কারণ এক একটা ম্যাচ এখন ভাইটাল বলতে যা বলা যায় যে এক একটা ম্যাচ ফাইনাল হিসেবে ধরা হবে। হেরে গেলে বা ড্র করলেই অনেকটা পিছিয়ে পড়বে। গতকালের ম্যাচ দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং পজিটিভ খেলেছে, এটাই ভালো। ইস্টবেঙ্গল সভ্য সমর্থক যারা আছে তাদেরও মন জয় করেছে অস্কার ব্রুজন। এরকম পারফরমেন্সই চাই, খেলার তো হার জিত হতেই পারে। আর রেফারির উদ্দেশ্যে বলবো যে আরেকটু পজিটিভ, আরেকটু ভালো রেফারিং দরকার। মানে হট করে এমন কিছু ডিসিশান নিয়ে নিলাম বা দিয়ে দিলাম, যার ফলে খেলাটা পুরো বিগড়েই গেল, একটা টিম সাফারার হলো। তো সেই জিনিসগুলো একটু দেখার দরকার। ভিএআর যদি থাকতো তাহলে কিন্তু এইটা রেফারি লাল কার্ডটাকে নাকচ করে হয়তো ইয়েলো কার্ড করতে মানে করতে হতোই। ইস্টবেঙ্গল সভ্য সমর্থকদের জন্য ভালো খবর যে তারা এখনও চ্যাম্পিয়নশিপের রানে রয়েছে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করো। টাটা।